বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান অভিযান স্থগিতের ঘোষণা ট্রাম্পের। জন অধিকার ইস্যুতে পিছু হটবে না তেহরান। গত এপ্রিলে সৌদি আরবের সেনা সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টিয়াগোর মসজিদে বন্দুকধারীর হামলা, নিরাপত্তা কর্মী সহ 3 মুসল্লিকে হত্যা। ধর্মবিদ্বেষী হত্যাকাণ্ড ধারণা পুলিশের। ইউরোপ সফরে তোপের মুখে মোদি। নেদারল্যান্ডস ও নরওয়েতে সংখ্যালঘু অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যুতে প্রশ্নের মুখোমুখি ভারতের প্রতিনিধিরা। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, তাই মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে আপাতত পরিকল্পিত অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের স্পষ্ট অবস্থান, জনগণের অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না দেশটি। আলোচনার নামে আত্মসমর্পণেও রাজি নয় তারা। ওয়াশিংটনের প্রতি নিজেদের তীব্র অবিশ্বাসের কথাও বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিতে যে কোনো মুহূর্তে ইরানে হামলার শঙ্কা যখন তুঙ্গে, তখনই আবার নমনীয় সুর ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় জানালেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে 2 থেকে 3 দিনের জন্য অভিযান পেছানোর কথা ভাবছেন তিনি। চুক্তি হলে চিরতরেও বাতিল হতে পারে অভিযানের পরিকল্পনা, এমন কথাও জানান। একই কথা বললেন সংবাদ সম্মেলনেও। প্রশ্নোত্তরে ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তেহরানের সাথে ভালো একটি চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। আমরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিছুদিনের জন্য তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি চিরতরে সম্ভব হবে, কারণ ইরানের সাথে বড় পরিসরে আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, আমিরাত আমাকে 2-3 দিনের জন্য অভিযান স্থগিতের অনুরোধ করেছে। তারা মনে করছে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে। আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, জনগণের অধিকার ইস্যুতে পিছু হটবে না ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্স বার্তায় বলেন, সম্মান, কর্তৃত্ব এবং জনস্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে আলোচনায় প্রবেশ করেছে তেহরান। এখনও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাসের কথা বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে। ইরানের জাতীয় স্বার্থে আমরা কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গভীর অবিশ্বাস ও সন্দেহের মধ্য দিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আলোচনার মাঝে হামলা শুরুর মতো যুক্তরাষ্ট্রের অতীত আচরণ নিয়ে আমরা সচেতন। এটাও জানি যে কোনো মুহূর্তে তারা একই আচরণ করতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের 5 দফা শর্তের জবাব পাঠিয়েছে ইরান। দেশটির একাধিক কর্মকর্তার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, পাল্টা প্রস্তাবে ইরানের ক্ষতিপূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি উন্নয়ন ও সংস্কার তহবিল গঠনের কথা বলা হয়েছে। জানা গেছে, এর আগে ইরানের জব্দকৃত সম্পদের 25% ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তেলের উপর নিষেধাজ্ঞাও কিছু ক্ষেত্রে শিথিলের কথা বলা হয়েছে। সৌদি আরবে 8,000 সেনা, 16টি যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক সহায়তা দিয়েছে পাক সরকার। গত বছর স্বাক্ষরিত চুক্তিটির পূর্ণ শর্তাবলী গোপন রাখা হয়েছিল, তবে উভয় পক্ষই জানিয়েছে কোনো এক পক্ষ আক্রান্ত হলে একে অপরের প্রতিরক্ষা এগিয়ে আসতে বাধ্য থাকবে দেশ দুটি। সূত্র অনুসারে একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে ইসলামাবাদ। গণমাধ্যম বলছে, এপ্রিলের শুরুতে এগুলো পাঠানো হয়েছিল সৌদি আরবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা সত্ত্বেও রিয়াদকে সামরিক সহযোগিতা করায় প্রশ্ন উঠেছে ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে। যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে এবার গণবিবাহের আয়োজন করেছে ইরান। দেশ রক্ষায় সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করতে বিশেষ এক ক্যাম্পেইন শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানফাদা নামের এই প্রচারণায় ইতিমধ্যে 3 কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আওতায় শতাধিক যুগলের গণবিবাহের আয়োজন করা হয়েছে। সামরিক যানকে রূপান্তর করা হয়েছে সুসজ্জিত বিয়ের গাড়িতে। বরকনের বেশে সেই গাড়িতে চেপেই বিয়ের আসরে হাজির হয়েছেন শতাধিক যুগল। একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরানের শতাধিক দম্পতি, যাদের সবাই দেশ রক্ষার অভিযান জানফাদার সাথে যুক্ত। সোমবার তেহরানের ইমাম হোসেন স্কয়ারে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী গণবিবাহের। একেবারে শুরু থেকেই যখন এই আন্দোলন শুরু হয়েছিল, আমিও আমার স্বামী নিবন্ধন করেছিলাম। যেসব রাতে মিছিল হতো, সুযোগ পেলেই আমরা অংশ নিতাম।
আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি। আমরা যখন জানফাদার জন্য নিবন্ধন করি তখন স্ত্রীকে বলেছিলাম, এই দেশ ছাড়া আমি তোমাকে চাই না। তোমাকে ভালোবাসতে হলে এই ভূমির অস্তিত্ব থাকতে হবে। যদি কখনো সেই সময় আসে, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে দেশকে রক্ষা করব। অভিনব এই গণবিবাহে সাক্ষী হতে জড়ো হয় হাজারো মানুষ। ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে নবদম্পতিদের উৎসাহ দিতে দেখা যায় তাদের। বিয়ের মঞ্চের পেছনেও ছিল খামেনির বিশাল প্রতিকৃতি। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই তরুণ তরুণীরা শুধু স্থলযুদ্ধ নয়, যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত বলে জানিয়েছেন। যদি স্থলযুদ্ধ হয় আমরা তাতে অংশ নেব। এমনকি যুদ্ধ না হলেও যদি কোথাও ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তার জন্য ডাকা হয়, আমরা বিনা দ্বিধায় সেখানে ছুটে যাব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘাতের সময় দেশ রক্ষায় জনগণের প্রস্তুতি তুলে ধরতে চালানো এই প্রচারণায় এখন পর্যন্ত 3,10,00,000-এর বেশি ইরানি নাম নিবন্ধন করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিও শুরু করেছে দেশটি। দুই বন্দুকধারী কিশোরের হামলায় রক্তাক্ত হলো যুক্তরাষ্ট্রের সান্টিয়াগো শহরের সবচেয়ে বড় মসজিদ। কমপক্ষে 3 জনের প্রাণ গেছে এবং 2 হামলাকারী আত্মহত্যা করেছে। বাসা থেকে অস্ত্র নিয়ে পালিয়েছিল তারা। এই ঘটনার পর শোকস্তব্ধ শহরটির মুসলিম কমিউনিটি। গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর 12:15 সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদে চলছিল জোহর নামাজের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। অস্ত্র নিয়ে ভবনে প্রবেশের চেষ্টা চালায় 2 কিশোর, যাদের বয়স আনুমানিক 17 থেকে 19 বছরের মধ্যে। শুরু হয় এলোপাতাড়ি গুলি। এই সময় ইসলামিক সেন্টারটিতে অবস্থান করছিলেন বেশ কয়েকজন মুসল্লি ও বহু শিশু। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 3 জনের। তাদের মধ্যে একজন মসজিদটির সিকিউরিটি গার্ড। হামলাকারীদের ঠেকাতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে নিজেদের ছোড়া গুলিতেই আত্মহত্যা করে ওই 2 অস্ত্রধারী। অনেক ভয় লাগছিল, হাত পা কাঁপছিল। 12 থেকে 16টা গুলির শব্দ শুনতে পাই। আমরা আলমারির ভেতর লুকিয়েছিলাম। পুলিশ ডাক দেওয়ার পর সেখান থেকে বের হই। আমাদের সম্প্রদায় শোকাহত। কখনো ভাবিনি এমন কিছু হবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে পরিমাণ ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্যমান তা নজিরবিহীন। প্রশাসন বলছে, গোলাগুলির আগেই এক অস্ত্রধারীর বিষয়ে পুলিশকে জানিয়েছিল তার মা। ক্যামোফ্লাজ পোশাক পরে হামলায় অংশ নেয় অস্ত্রধারী 2 কিশোর। সম্পর্কে তারা বন্ধু ছিলেন। সকাল 9:45টার দিকে এক পলাতক কিশোরের ব্যাপারে ফোন পাই। তার মার সঙ্গে কথা বলার পর তথ্যগুলো একত্রিত করি। তিনি জানিয়েছিলেন তার ছেলে সুইসাইডাল বা আত্মঘাতী হতে পারে। এমনকি তার বেশ কয়েকটি অস্ত্র ও গাড়িও নিখোঁজ ছিল। হামলার খবর পৌঁছেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের কাছেও। ভয়াবহ পরিস্থিতি। প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। বিষয়টি খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখব আমরা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইসলামিক সেন্টারটি সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ, যেখানে একটি স্কুলও রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই শুরু হচ্ছে হজের মৌসুম। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই জমায়েতকে কেন্দ্র করে এরই মাঝে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি সৌদি পৌঁছেছেন। নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাদা কাপড়ের এরহাম পরে বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র নগরী মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় সমাবেশে ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পবিত্র কাবা শরীফ। মহান আল্লাহর দরবারে গুনাহ মাফ ও রহমত কামনায় ইবাদতে মগ্ন সবাই। ধারণা করা হচ্ছে এবারের হজ পালন করবেন অন্তত 26 লাখ মানুষ। এরই মধ্যে প্রায় 9 লাখ বিদেশি হজ আদায় করতে পৌঁছে গেছেন মক্কায়। হজের প্রতিটি ধাপ নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগের তুলনায় এবার হজে মুসল্লিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এখন হজ যাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারছেন। ভিড় হলেও ব্যবস্থাপনা অনেক উন্নত। আমাদের একটাই চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা। হজকে সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।
আগামী মঙ্গলবার হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ৮ জিলহজ মিনায় অবস্থানের পর পরদিন আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। দিনভর সেখানে অবস্থানের পর সূর্যাস্তের আগে যাবেন মুজদালিফায়। সেখানে রাত যাপন শেষে শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর। ১০ জিলহজ আবার মিনায় ফিরবেন তারা। বুধবার সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন পশু কুরবানি শেষে মাথা মুন্ডন করবেন হাজিরা। ইউরোপ সফরের সংখ্যালঘু অধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যুতে একাধিকবার তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব ইস্যুতে উদ্বেগ জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। এছাড়া নেদারল্যান্ডস, নরওয়ে দুই দেশেই সংবাদ সম্মেলনে একই প্রশ্নের মুখোমুখি হতে হয় ভারতের প্রতিনিধিদের। এমনকি নরওয়েতে মানবাধিকার নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ত্যাগ করেন ইউরোপীয় এক সাংবাদিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচিত ইউরোপ সফর। নেদারল্যান্ডসের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মোট 17টি চুক্তি করেছেন মোদী। তবে সব ছাপিয়ে আলোচনায় ভারতের বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যু। একাধিক দেশে রীতিমতো তোপের মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে। সেমিকন্ডাক্টর চিপ ঘটনার সূত্রপাত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করে, মোদীর সাথে বৈঠকের আগে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও এই ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হয় দেশটির পররাষ্ট্র সচিব সিবি জর্জকে। এবার আমি ভারতে সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘু এবং এই জাতীয় বিষয়ে পাওয়া প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা মূলত এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই, কারণ যিনি প্রশ্ন করেন তার ভারত সম্পর্কে জ্ঞানের অভাব থাকে। নরওয়েতেও একই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে মোদী ও তার সফরসঙ্গীদের। সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে পড়েছেন সমালোচনার মুখে। পরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। জবাবে ভারতের ৫,০০০ বছরের সভ্যতার ইতিহাস এবং করোনাকালীন সময়ে দেশটির অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব সিবি জর্জ। আন্তর্জাতিক সমালোচনাকে অজ্ঞ এনজিওর কাজ বলে উড়িয়ে দেন তিনি। ভারত একটি সভ্য দেশ, যার কাছে বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছু আছে। সারা বিশ্ব যখন কোভিডে ভুগছিল, আমরা গুহায় লুকিয়ে থাকিনি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আর এটাই ভারতের প্রতি অন্যদের আস্থা তৈরি করে। মানবাধিকার ইস্যুতে প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে প্রেস কনফারেন্স ত্যাগ করেন ক্ষুব্ধ এক সাংবাদিক। পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় ভবন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প বন্ধ করতে চায় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। তাই আগামী মাস থেকে আর ভাতা পাবেন না ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা। এছাড়া এই বৈঠকে নারী শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করেছে রাজ্য সরকার। গেল 15 বছরে মমতা ব্যানার্জি সরকারের আমলে ঘটা নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিজেপি। ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি পাকিস্তানকে নিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দেন তিনি। তারই জবাবে কড়া ভাষায় ভারতকে সতর্ক করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। জানান, পাকিস্তানে যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত পাকিস্তান, এবং গত বছরের 19 দিনের যুদ্ধে লজ্জাজনক হার ঢাকতে ভারত বৃথা চেষ্টা করেছে বলে মন্তব্য তার। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও জনগণের দৃষ্টি ঘোরাতে প্রায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ভারত। এর আগে ভারতীয় সেনাপ্রধান বলেছিলেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে মানচিত্রে তাদের অস্তিত্ব রাখতে চায় নাকি ইতিহাস হতে চায়। একই ভুল আর দ্বিতীয়বার করবেন না। আবারও যদি পাকিস্তানের উপর হামলা হয়, তবে আমরা পূর্ণ শক্তি দিয়েই জবাব দেব, আর ভারতের মানচিত্র মুছে ফেলার মতো ক্ষমতা আমাদের আছে। রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। সোমবার রাজধানী কারাকাসে রাজপথে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে পুলিশ। অন্যায়ভাবে বন্দীদের আটকে রেখেছে সরকার, অভিযোগ
আন্দোলনকারীদের। অন্তর্বর্তীকালীন সরকার রাজবন্দীদের গণক্ষমা মুক্তির আইন পাশ করলেও এখনো দেশটির কারাগারে অনেকেই বন্দী। তাদের বেশিরভাগই সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে আটক হয়েছিল এবং এক কয়েদির মৃত্যু ও তার শোকে 82 বছর বয়সী মায়ের প্রাণহানির ঘটনা প্রকাশের পর সূত্রপাত হয় বিক্ষোভের। আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রাণহানি বেড়ে 131 জনে দাঁড়িয়েছে। দেশটির এক মুখপাত্র জানিয়েছেন আরো 5 শতাধিক মানুষের মাঝে সংক্রমণ ছড়িয়েছে, যা ক্রমেই বিস্তৃত হচ্ছে ভাইরাস আক্রান্ত এলাকার পরিধি। উগান্ডাতেও 2 জন সংক্রমিত, একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনো বৈশ্বিক মহামারী ঘোষণার মানদণ্ডে পৌঁছায়নি পরিস্থিতি। এবারের ইবোলা সংক্রমণটি বুন্ডিবুগিও ভাইরাস জনিত, যার বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে করা মামলায় হেরে গেছেন বিশ্বের শীর্ষধন কুবের এলন মাস্ক। 2024 সালে করা মামলায় মাস্ক অভিযোগ তোলেন মানবতার কল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে ওপেন এআই। মাস্ক দাবি করেছিলেন ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রুকম্যান কৌশলে তার থেকে $38 মিলিয়ন অনুদান নেন। পরবর্তীতে গোপনে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক ব্যবসায়িক মডেলে রূপান্তর করে মাইক্রোসফট সহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি ডলার গ্রহণ করে। এই ঘটনাকে চুরি আখ্যা দেন মাস্ক। তবে 11 দিনের শুনানি শেষে ওপেন এআই কে এই দায় থেকে মুক্তি দিয়েছেন আদালত। রায়ে জুরি বোর্ড জানায় মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন মাস্ক। সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। তীব্র অর্থনৈতিক ও জ্বালানি সংকটের জেরে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। যোগ দিয়েছেন খনি শ্রমিক, কৃষকরাও। প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতেই স্লোগান দেয় তারা। সরকারি ভবনের দিকেও বিক্ষোভকারীরা এগিয়ে যায়। পুলিশ বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোঁড়ে নিরাপত্তা কর্মীরা। আর পুলিশকে লক্ষ্য করে পাল্টা পটকা ও ইট পাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বেশ কয়েকজনকে আটক করা হয়। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার সিমি ভ্যালি এলাকার বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে কয়েকশো একর এলাকা। শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। ঝুঁকিতে আবাসিক এলাকাও। আর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার, এয়ার ট্যাঙ্কার ব্যবহার করে পানি ও রাসায়নিক ছিটানো হচ্ছে। কাজ করছে 2 শতাধিক ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষ জানিয়েছে স্যান্ডি ফায়ার নামে পরিচিত এই দাবানলের সূত্রপাত স্যান্ডি ড্রাইভ এলাকার কাছেই। তীব্র তাপদাহই আগুনের উৎস বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী যে ইরানের জন্য একটি সোনার ডিম পাড়া হাঁস, হয়তো যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি শুরু না হলে ইরান তা বুঝতেই পারত না। এবার এই হাঁস থেকে নিয়মিত সোনার ডিম সংগ্রহের পালা। আর ধাপে ধাপে সেই দিকেই এগোচ্ছে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রশাসন। যুদ্ধের শুরু থেকেই তেহরান বলে আসছে হরমুজ পাড়ি দেওয়া সব জাহাজের কাছ থেকে তারা টোল আদায় করবে। তবে এবার একটু ভদ্র ভাষায় তারা বলছে হরমুজ পাড়ি দিতে হলে করতে হবে ইন্স্যুরেন্স। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন এই ইন্স্যুরেন্স করতে হবে, এটি কতটা কার্যকর হবে এবং এ নিয়ে ইরানের পরিকল্পনা কি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে তেহরান হরমুজ ও পারস্য উপসাগর অতিক্রমকারী জাহাজগুলোর জন্য ইন্স্যুরেন্স সুবিধা দেবে এবং এর অর্থ পরিশোধ করা যাবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এজন্য দেশটি একটি নতুন কর্তৃপক্ষ গঠন করেছে, যার নাম দেয়া হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি বা পিজিএসএ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি অথরিটি 18 মে ঘোষণা দিয়েছে পিজিএসএ হরমুজ প্রণালীর কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রিয়েল টাইম আপডেট দেবে। ইরান এটিকে বাণিজ্যিক ইন্স্যুরেন্স ব্যবস্থা হিসেবে তুলে ধরলেও আন্তর্জাতিক মহলের বড় অংশ এটিকে নতুন ধরনের টোল হিসেবেই দেখছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরানি কর্মকর্তারা হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে নিরাপত্তা ফি বা ট্রানজিট চার্জ আদায়ের কথা বলে আসছেন। তেহরান ইতোমধ্যে স্বীকারও করেছে কিছু জাহাজ থেকে তারা টোল নিয়েছে। এখন সেই ধারণাকেই নতুন মোড় দেওয়া হচ্ছে। সরাসরি টোল না বলে সেটিকে ইন্স্যুরেন্স হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো এবং ইরান পডকাস্টের সঞ্চালক নেগার মোর্তাজাভির মতে প্রণালীটির নিয়ন্ত্রণ বজায় রাখার পেছনে ইরানের অন্যতম প্রধান যুক্তি হলো যদি আবারও কোনো অবৈধ যুদ্ধ শুরু হয় তবে এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তারা। তিনি আরো বলেন ইরানের লক্ষ্য বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হওয়া থেকে রক্ষা করা। হরমুজ সেফ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ইন্স্যুরেন্স সেবা দেওয়া হবে। এতে থাকবে সামুদ্রিক কার্গোর ইন্স্যুরেন্স, জাহাজের নিরাপদ চলাচল নিশ্চয়তার দাবি, এনক্রিপ্টেড ভেরিফিকেশন ব্যবস্থা, বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধের সুযোগ।
ইরানের দাবি এই প্রকল্প থেকে বছরে $10 বিলিয়ন বেশি আয় সম্ভব। তেহরান বলছে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহই এই উদ্যোগের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি বাস্তবায়ন করা ইরানের জন্য অত্যন্ত কঠিন হবে। লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি মেরিটাইম সেন্টারের প্রধান আব্দুল খালিক বলেন, সামুদ্রিক ইন্স্যুরেন্স চালাতে বিশাল আর্থিক রিজার্ভ ও আন্তর্জাতিক পুনর্বীমার সহায়তা প্রয়োজন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক ইন্স্যুরেন্স ও আর্থিক বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন। তার মতে বড় দুর্ঘটনা, তেল ছড়িয়ে পড়া কিংবা জাহাজ জব্দ হওয়ার মতো ঘটনায় ক্ষতিপূরণ দিতে পারবে কিনা এ নিয়ে জাহাজ মালিকদের মধ্যে গুরুতর সন্দেহ থাকবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক বন্দর ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ইরানি ইন্স্যুরেন্স সনদ নাও গ্রহণ করতে পারে। এদিকে ইরান যেহেতু বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ নিতে চায়, সেটিও আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। বহু দেশ ক্রিপ্টো লেনদেনকে ঝুঁকিপূর্ণ মনে করে। 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন বা UNCLOS অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর একতরফাভাবে টোল আরোপ করা যায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র ও চীন দু দেশেই প্রকাশ্যে হরমুজের টোল আরোপের বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, আন্তর্জাতিক জলপথ সবার জন্য উন্মুক্ত থাকতে হবে এবং কোনো দেশ একতরফাভাবে ট্রানজিট ফি আরোপ করতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও হরমুজকে সামরিকীকরণ এবং সেখানে টোল আরোপের বিরোধিতা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও প্রণালীটি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। ইরানের নতুন এই কৌশল ইঙ্গিত দিচ্ছে দেশটি এখন হরমুজকে শুধু সামরিক চাপের ক্ষেত্র হিসেবে দেখছে না, বরং এটি থেকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করছে। তেহরান বুঝতে পেরেছে আধুনিক বিশ্বে শুধু তেল নয়, বাণিজ্যিক নিরাপত্তা, জাহাজ চলাচল, ইন্স্যুরেন্স সবকিছুই কৌশলগত সম্পদ। মঞ্চ প্রস্তুত, লাইট ক্যামেরা অন। ট্রাম্প বেইজিং ছাড়তে না ছাড়তেই চীনের লাল গালিচায় পা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে এখন একটাই গুঞ্জন, ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে শি জিনপিং আর পুতিন এবার নতুন কি চাল চালছেন। 2 দিনের চীন সফরে পৌঁছানোর আগে পুতিন যা বলেছেন তা রীতিমতো বিশ্বমঞ্চে আলোচনার ঝড় তুলেছে। মস্কো আর বেইজিং এর এই মাখো মাখো সম্পর্ক নাকি গোটা বিশ্বের জন্য এক মস্ত বড় স্থিতিশীল শক্তি। পুতিন তার ভাষণে বেশ গুছিয়ে দাবি করেছেন, রাশিয়া ও চীন কিন্তু অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধছেন না। তাদের লক্ষ্য শুধুই শান্তি আর সার্বজনীন সমৃদ্ধি। শুধু তাই নয়, ইউক্রেন আক্রমণের কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যিনি বিশ্বজুড়ে প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন, এই পুতিনের মুখেই শোনা গেল জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। তবে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক জোট ও মঞ্চ ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র দাপটকে চ্যালেঞ্জ জানানোই এই দুই নেতার আসল উদ্দেশ্য। পুতিনের ভাষায় তাদের সম্পর্ক এখন এক অভূতপূর্ব উচ্চতায়। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রতিরক্ষা, সব লাইনে একে অপরের পিঠ বাঁচাতে তারা এখন সম্পূর্ণ তৈরি। মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে এসে শি জিনপিং এর সাথে 2 দিনের এক ধামাকা বৈঠক শেষ করেছেন। দক্ষিণ কোরিয়ার পর ট্রাম্প শির জুটির এই হাই প্রোফাইল মিটিংয়ে করমর্দন এবং চড়াচড়া ডায়ালগের কমতি ছিল না ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাণিজ্য যুদ্ধ, AI, তাইওয়ান কিংবা ইরান সংকট, সব ইস্যুতেই কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই ট্রাম্পকে ফিরতে হয়েছে খালি হাতে। তবে এই ফাঁকা মাঠে গোল দিতে এবার আসছেন পুতিন। 2 দেশের বন্ধুত্বপূর্ণ চুক্তির 25তম বার্ষিকীর উসিলায় পুতিনের এই সফর নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক আলেকজান্ডার কোরোলেভ বেশ রসিয়ে বলেছেন, পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, পুতিন যে মোটেও একলা হয়ে যাননি এবং বেইজিং যে আমেরিকার কথায় কান না দিয়ে নিজের স্বাধীন কূটনীতি চালাবে, এই সফর তারই মোক্ষম প্রমাণ। পর্দার আড়ালে কি চলছে? ওয়াশিংটন থেকে তেহরান, কূটনীতির টেবিলে এখন টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের উপর বোমা হামলার নির্দেশ দিয়েছেন। 19 মে এক বিশাল সামরিক হামলার সব প্রস্তুতি সেরেও ফেলেছিল মার্কিন বাহিনী, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কেন? ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধের জন্য নাকি একটি ধামাকা চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গুঞ্জন বলছে এর পেছনে রয়েছে পর্দার আড়ালে থাকা নানামুখী চাপ। এখানেই শেষ নয়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বেশ
খোলাসা করেই বলেছেন, শুধু চুক্তির আশাতেই নয়, উপসাগরীয় মিত্র দেশগুলোর ব্যাপক অনুরোধেই এই হামলার লাল বোতাম টেপা থেকে হাত গুটিয়ে নিয়েছেন তিনি। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আক্ষরিক অর্থেই ট্রাম্পকে এই 19 মের হামলাটি স্থগিত করার জন্য জোর করেছে। আসলে হিসাবটা খুব সোজা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান বর্তমানে একটি 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। কিন্তু ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই যুদ্ধবিরতি ভাঙার চেষ্টা করে তবে ছাড় পাবে না উপসাগরীয় দেশগুলোও। তাদের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে তেহরান। আর তাতেই কেঁপে উঠেছিল ট্রাম্পের ধনী আরব মিত্ররা। ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন তিনি অন্তহীন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু সমস্যা হলো, যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প যে শর্ত বা চুক্তির রূপরেখা দিয়েছিলেন, ইরান তা মুখের ওপর প্রত্যাখ্যান করেছে। আর এতেই চটে গিয়ে 19 মে তেহরানকে উচিত শিক্ষা দেওয়ার ছক কষেছিলেন ট্রাম্প। তবে হামলা স্থগিত করলেও ট্রাম্প তার স্বভাবসুলভ কায়দায় মার্কিন সেনাবাহিনীকে একদম স্ট্যান্ড বাই মোডে রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি এই চলতি আলোচনা থেকে কোনো চুক্তি না বের হয় তবে এক মুহূর্তের নির্দেশে ইরানে বড় ধরনের হামলা চালাতে মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে আদালতের কাঠগড়ায় তো একেবারেই নয়। সম্প্রতি ওপেন এআই এবং এর সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলায় হেরে গেছেন মাস্ক। শুধু এই মামলায় নয়, একের পর এক আইনি লড়াইয়ে হারছেন তিনি। কিছুদিন আগে এক্স থেকে ছাঁটাই করা কর্মীদের পাওনা পরিশোধ নিয়ে লড়তে হয়েছে মাস্ককে। শেষমেশ কোটি ডলারের সমঝোতায় বাধ্য হন তিনি। এরপর কোম্পানির শেয়ার কেনার তথ্য গোপন করায় গুনেন বড় জরিমানা। এছাড়া বিভ্রান্তিকর মন্তব্যের জন্য বিনিয়োগকারীদের করা মামলায় হারেন এবং বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে করা নিজের মামলাটিও তার খারিজ হয়ে যায়। এমনকি সরকারের খরচ কমানোর জন্য মাস্কের তৈরি ডোজ বিভাগের কিছু পদক্ষেপও অসাংবিধানিক বলে বাতিল করে দেন আদালত। এত কিছুর পরও দমে যাওয়ার পাত্র নন মাস্ক। এর মূল কারণ তার বিপুল সম্পত্তি। খুব শীঘ্রই শেয়ার বাজারে আসতে যাচ্ছে মাস্কের রকেট কোম্পানি স্পেস এক্স। সব মিলিয়ে সম্পদের হিসাবে বিশ্বে প্রথম ট্রিলিয়নার হতে যাচ্ছেন মাস্ক। ওপেন এআই এর মামলায় হেরে যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। বিচারককে অপমান করে এক্সে লিখেছেন, এই রায় চোরদের লুটপাট করার লাইসেন্স দিয়ে দিল। আমি এই রায়ের বিরুদ্ধে আবারও আপিল করব। সাধারণত কোনো কোম্পানি শেয়ার বাজারে আসার আগে আইনি নিয়ম মেনে নির্বাহীরা চুপ থাকেন, কিন্তু মাস্ক সম্পূর্ণ উল্টো। পুঁজিবাজারে স্পেস এক্সের তালিকাভুক্তির আগ মুহূর্তে স্যাম অল্টম্যানের বিরুদ্ধে এই মামলা চালিয়ে গেছেন তিনি, যা সাধারণ কোনো ব্যবসায়ী ভাবতেই পারেন না। আইন বিশেষজ্ঞদের মতে আদালতে হেরে যে পরিমাণ জরিমানা বা খরচ হচ্ছে তা মাস্কের সম্পদের তুলনায় খুবই সামান্য। এর আগে টেসলার লাভের অংশ না দিয়েও কাঠামো ও কৌশল পরিবর্তনের মাধ্যমে শেয়ার হোল্ডারদের সমর্থন আদায় করেন তিনি। বিশেষজ্ঞরা মনে করেন ঝুঁকি নিয়ে এবং সমালোচনাকে খুব একটা গুরুত্ব না দেওয়ার দিক থেকে মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই মিল পাওয়া যায়। ট্রাম্পের মতোই মাস্কও শত্রুদের বিরুদ্ধে আইনে আক্রমণ করতে ওস্তাদ এবং দিন শেষে কোনো নেতিবাচক পরাজয়ই এই দুইজনের গায়ে দাগ কাটতে পারে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।